দেবযানী আর তার স্বামী অতুল দুজনে মিলে তাদের ঘরে কথা বলছিল। দেবযানী অতুলের উপরে খুবই রেগেছিল, যার কারণ হলো অতুল তাকে যে বাংলোতে এনে তুলেছিল সেটা আসলে তাদের নয়, দেবযানীর শ্বশুরমশাই শঙ্করবাবুর বন্ধু উমেশ বাবুর। দেবযানী অতুলকে বলে, এই ফ্ল্যাটটা তোমার বাবার বন্ধুর, তার মানে তোমরা সবাই এখানে কেয়ারটেকার। আরো সহজ ভাষায় বললে তোমরা এ বাড়ির চাকর, আর আমি চাকরদের সাথে থাকি না। দেবযানী, তুমি এটা কি বলছো? তুমি একবার ভেবে দেখেছো? তুমি আমাকে নয়, আমার বাবা মাকে অপমান করছো। আরে যাও যাও, পকেটে কানাকড়ি নেই, তাদের আবার মান অপমান। সত্যি কথা বলতে গেলে তুমি আমার স্বামী হওয়ার যোগ্যই নয়, তোমার উপরে আমার কোনো আশা নেই। দেবযানী, স্বামী স্ত্রীর সম্পর্ক কি টাকা পয়সার? স্বামী যখন সমস্যায় পড়ে তখন স্ত্রী কত সাপোর্ট করে, তাদের পাশে থাকি, কষ্ট ভরসা দেয়। তুমি শুধু আমার পাশে থাকো, আমি তোমায় কথা দিচ্ছি সবকিছু আগের মতো আবার করে দেব। যা চাও তাই পেয়ে যাবে। শোনো, এসব মিষ্টি মিষ্টি কথা বলে না তুমি আমাকে আর ফাঁসাতে পারবে না। তোমার সেই যোগ্যতা নেই, বুঝলে? এখন যার ভালো করে খাবার পয়সা নেই সে আবার বড় বড় ডায়লগ দিচ্ছে। অতুল দেবযানীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা বুঝতে চায় না। শুধু অতুল নয়, তার শ্বশুর শাশুড়িও তাকে অনেক বোঝায়, কিন্তু সে কারোর কথাই শুনতে চায় না। একে তো হঠাৎ আর্থিক অবস্থা এরকম হওয়ার কারণে সবাই খুব অস্থির হয়ে উঠেছিল, তার উপরে দেবযানীর প্রত্যেক দিনের নতুন নতুন ড্রামা। একদিন দুপুরে প্রমীলা দেবী দেবযানীকে বলেন, বৌমা, আমি একটু মন্দিরে যাচ্ছি, রান্না করে খাবার সব ঢাকা দিয়ে রেখেছি, তুমি স্নান করে খেয়ে নিও। আপনি কি ভাবছেন মন্দিরে গিয়ে পুজো করলে আপনাদের দিন ফিরে যাবে? এসব কিচ্ছু হবে না, বুঝলেন? দেবযানী, কোথায় কি বলতে হয় সে কথাটুকু তুমি শেখোনি নাকি? তুমি এ বাড়ির বউ, তোমার তো প্রত্যেক দিন একটু পুজো করা উচিত। শুনুন, ওইসব পুজো পাঠে না কিছুই হবে না, যা হবার তা হয়ে গেছে। আমার কি, যা বলার আমি বলে দিয়েছি। যান যান, মন্দিরে যান। আচ্ছা, দুপুরে খাওয়ার জন্য কি রান্না করেছেন? শাক ভাজা, ডাঁটা আলুর তরকারি আর ডাল। কি, আপনি জানেন না আমি চিকেন ছাড়া খেতে পারি না? হাবিজাবি রান্না কেন করেন? দেখো দেবযানী, তুমি কিন্তু এবার তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ। একে তো তুমি সারাদিন কোনো কাজই করো না, আমাকে সবকিছু করতে হয়, তার উপরে তুমি এমন ভাবে অর্ডার দাও যেন তুমি কোনো মহারাজার মেয়ে এসে গেছো এখানে। খবরদার, আমার বাবা মাকে টেনে কথা বলবেন না একদম। আমি মহারাজা না হলেও আপনাদের মতো ভিখিরি তো নয়। আমার বাপের বাড়িতে এখনো যা টাকা আছে না, সেই টাকা দিয়ে আপনাদের মতো 10টা লোক কিনে রাখতে পারবো, বুঝলেন? তোমার সঙ্গে তো কথা বলাটাই বেকার। এভাবেই বিরক্ত হয়ে প্রমীলা দেবী সেখান থেকে চলে যান। তখন দেবযানী মনে মনে বলে, এই অখাদ্য খাবারগুলো আমার দ্বারা খাওয়া সম্ভব হচ্ছে না। এক কাজ করি, রেস্টুরেন্টে যাই, কিছু ভালো জিনিস অর্ডার করে খেয়ে নি। এই বলে দেবযানী তৈরি হয়ে একটি দামি রেস্টুরেন্টে যায়, মনের ইচ্ছা মতো খাবার অর্ডার দেয়। তারপর পেট ভরে খেয়ে তার মন ভালো হয়ে যায়। এরপর সে একটি শপিং মলে যায় কিছু ভালো ভালো জামা কাপড় কিনবে বলে। বাড়ি থেকে আসার সময় তার মা এবং দাদারা তাকে যা টাকা দিয়েছিল সে সেই সব টাকাই খরচ করছিল। কিছুক্ষণ পর সে একটি দামি ড্রেসের কাছে এসে দাঁড়ায় এবং বলে, আরে বাহ, এই ড্রেসটা তো খুব সুন্দর, কিন্তু এর দাম তো 9,999, তার মানে 10,000 টাকা। কিন্তু আমার কাছে তো এখন মাত্র 4,000 টাকাই পড়ে আছে, এটা আমি কি করে কিনবো? এখন যদি অতুলকে ফোন করি তাহলে ও বারণ করে দেবে। তাছাড়া ওই ভিখিরির কাছে কি এখন অত টাকা আছে নাকি? এভাবেই সে ড্রেসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছিল। কিছুক্ষণ পর তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বলে, না, এবার দেখছি আমাকেই কিছু করতে হবে। এক কাজ করি, কোনো একটা কোম্পানিতে চাকরি করতে শুরু করি। এই ভিখিরিদের ভরসায় থাকলে আমাকে আর বাইরেই বেরোতে হবে না, না ভালো করে খেতে পারবো আর না ভালো একটা ড্রেস পরতে পারবো। নিজের শখ পূরণ করার জন্য আমাকে কাজ করতেই হবে। আর তাছাড়া বাড়িতে বসে থাকলে ওই বুড়ি আমাকে দিয়ে ঘরের বাসন মাজাবে, আর কাজ না করলে 10 রকমের কথা শোনাবে। এসবই মনে করে দেবযানী স্থির করে যে সে চাকরি করবে। এরপর সে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করে এবং শেষে একটি শপিং মলে চাকরি পেয়ে যায়। এদিকে পূর্ণিমা দেবী মন্দিরা এবং শম্পাকে বলে, বৌমা, এ কদিনে কি তোমাদের দেবযানীর সঙ্গে কোনো কথা হয়েছে? আমি ফোন করলেও ফোন ধরে না, কোনো খবরই পাইনি। ওর কি হলো না হলো কে জানে। না মা, দেবযানী তো আমাকে বা শম্পাকে কাউকেই ফোন করেনি। আমি কয়েকবার কল লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু ও ফোন রিসিভ করেনি। মা, আমার মনে হয় দিদি ভাবে যে আমরা ওর উপরে হিংসা করছি, সেজন্যই দিদি আমাদের সাথে কথা বলতে চায় না।
আমি তো আর কারো মনের ভিতরে ঢুকে বিচারধারা পরিবর্তন করতে পারবো না। শুধু কেমন আছে না আছে এইটুকু খবর পেয়ে গেলেই হতো। যারা সবসময় মিথ্যে কথা বলে তারা তো সবসময় দূরেই থাকতে চায়, যাতে করে তাদের আসল কথা সবার কাছে এসে ফাঁস না হয়ে যায়। এই জন্যই হয়তো দিদি আমাদেরকে অ্যাভয়েড করে। আচ্ছা, এইসব কথা ছাড়ো। যদি সম্ভব হয় একবার অতুলের সঙ্গে কথা বলো তোমরা। ওকে ফোন করে দেবযানীর কথাটা জিজ্ঞাসা করো। খবরটা পেলে আমি একটু শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি অতুলদার সঙ্গে ফোন করে কথা বলে নেব। এদিকে দেবযানী তৈরি হয়ে বের হচ্ছিল, ঠিক তখনই অতুল তাকে বলে, কি ব্যাপার দেবযানী, তুমি কি কোথাও যাচ্ছ? তোমার তো সাজগোজ দেখে মনে হচ্ছে তুমি কোনো অফিসের কাজে যাচ্ছ। আর মা বলছিল তুমি নাকি কদিন ভরেই এই সময় বাড়ির বাইরে যাও আর বিকেল বেলা ফিরে আসো। হ্যাঁ ঠিকই বলেছ, আমি জব করতে যাচ্ছি, তাতে তোমাদের কি? তুমি জব করতে যাচ্ছ এ তো ভালো কথা, এতে আমার কোনো প্রবলেম নেই, শুধু আমাকে একবার বলে দিতেই পারতে। কোন অধিকারে তুমি এসব জানার চেষ্টা করছো শুনি? স্বামী হওয়ার কোনো কর্তব্য করেছো তুমি আজ পর্যন্ত? আর আমাকে কোন সুখটা দিয়েছো যে আমি তোমাকে সবকিছু বলে করব? দেবযানী, তুমি এরকম পাগলামো কেন করছো? ওদিকে তোমার বাড়ির লোকও তোমার জন্য চিন্তায় পড়ে রয়েছে, কারোর ফোনও ধরছো না, কথাও বলছো না। বেশ করেছি, তোমরা সবাই সমান। আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, তাও ওদের সহ্য হয়নি, আমাকে জোর করে এখানে রেখে গেল। কেন আমি ওদের সঙ্গে কথা বলবো শুনি? দেবযানী, এত রাগ কিন্তু ভালো না, মাথাটা ঠান্ডা করো। ওরা যা করছে তোমার ভালোর জন্যই করছে, যাতে করে তোমার সংসার না ভেঙে যায়, এ কথা মাথায় রেখে করছে। আর আমিও যা করছি তোমার ভালোর জন্যই করছি। থাক, আমার ভালো আর তোমাদের কাউকে ভাবতে হবে না। আমি আমার ভালো মন্দ সবকিছু আমি নিজেই বুঝে নেব। এভাবে উত্তর দিয়ে দেবযানী সেখান থেকে বেরিয়ে পড়ে। শপিং মলে দেবযানী কাজ শুরু করে। দেখতে দেখতে 10-12 দিন কেটে যায়। সে যেন নিজের একটি জগৎ বানিয়ে নিয়েছিল। সারাদিন কাজ করা, তারপর বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, আবার পরের দিন অফিস। না তো সে শ্বশুর বাড়ির কারোর সঙ্গে ভালোভাবে কথা বলছিল, আর না বাপের বাড়ির কারোর ফোন রিসিভ করছিল। এভাবে কয়েকদিন কাটার পর হঠাৎ একদিন শম্পার সঙ্গে শপিং মলে দেবযানীর দেখা হয়। আরে, এটা তো দিদি। ও এখানকার স্টাফদের মতো ড্রেস পরে আছে কেন? আর গলাতেও তো আই কার্ড ঝুলছে। আচ্ছা, এবার বুঝেছি। এরপর শম্পা দেবযানীকে ডেকে বলে, দিদি তুমি এই পোশাকে? তুমি কি এই শপিং মলে কাজ করো নাকি? হঠাৎ করে শম্পাকে দেখে দেবযানী একটু ঘাবড়ে যায় এবং বলে, মানে হ্যাঁ, আমি এখানে চাকরি করি। তো কি হয়েছে? কি আবার হবে? তুমি এতদিন ধরে আমাদের কারো ফোন রিসিভ করোনি, আর এখানে চাকরি করছো এ কথাও তো বলনি। ঠিক করেছি, বলিনি। আমার ইচ্ছে হয়নি তাই আমি বলিনি, তাতে তো তোমাদের কিছু যায় আসে না। হ্যাঁ সে কথা ঠিক, তুমি কি করবে না করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আসলে তোমার অত বড় বাংলো, এত ঠাড় দেখে আমরা ভেবেছিলাম তোমার হয়তো এসব চাকরি বাকরি করার কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে তুমি যা বলেছিলে সব মিথ্যে নয় তো? হ্যাঁ, যা বলেছি সব মিথ্যে। আমার শ্বশুর বাড়ির সবাই কাঙ্গাল, আমাদের বিজনেস ডুবে গেছে, আমাদের বাড়ি গাড়ি সব বিক্রি হয়ে গেছে। আমরা যে বাড়িতে থাকছি সেটাও লোকের বাড়ি, বুঝেছো? হ্যাঁ, সবই বুঝলাম। এরপর শম্পা সেখান থেকে চলে যায় এবং দেবযানী মনে মনে বলে, এ বাবা, এ আমি কি করলাম? রাগের মাথায় সবকিছু এভাবে বলে ফেললাম। এবার আমাকে মাকে ফোন করতে হবে, না হলে বৌদি মাকে গিয়ে সবকিছু বলে দেবে। এরপর দেবযানী ছুটে গিয়ে তার মাকে ফোন করে এবং বলে, মা, বৌদি তোমায় কিছু বলেছে? শম্পা কি বলবে? আমরা সবকিছু আগে থেকেই জানি। অতুল তোর দাদার সঙ্গে যেদিন প্রথম দেখা করেছিল সেদিনই ও সবকিছু তোর দাদাকে বলে দিয়েছে, যাতে করে তোর খারাপ না লাগে সেজন্য আমরা তোকে কিছুই বলিনি। আমরা শুনতে চাইছিলাম কবে তুই নিজের মুখে সবকিছু স্বীকার করিস। মায়ের মুখে এসব কথা শুনে দেবযানী কোনো উত্তর দেয় না এবং ফোন রেখে দেয়। ইস, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। দাদা, বৌদি, মা সবাই আমার আসল সত্যিটা জেনে গেছে। ওদের কাছে আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, ওদেরকে মুখও দেখাতে পারবো না। আমার মান সম্মান সব চলে গেল এদের জন্য। বন্ধুরা, এবার কি হবে? শম্পার জীবনে কি কোনো পরিবর্তন আসবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। প্রতাপবাবু তার 2 ছেলে অলোক, রবিন এবং 2 বৌমা গীতা ও মন্দিরাকে নিয়ে বাস করতেন। প্রতাপবাবুর বড় ছেলে অলোক কাজের সূত্রে স্ত্রী গীতাকে নিয়ে শহরেই থাকত। এদিকে ছোট ছেলে রবিন
তার স্ত্রী মন্দিরাকে নিয়ে বাবার সঙ্গে গ্রামে একটি ছোট বাড়িতে বাস করত। প্রতাপবাবুর দুই ছেলের স্বভাব একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল। বড় ছেলে একটু লোভী প্রকৃতির মানুষ ছিল, অপরদিকে ছোট ছেলে রবিন এবং তার স্ত্রী মন্দিরা দুজনেই সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। প্রতাপবাবু একজন চাষি ছিলেন, গ্রামে চাষবাস করেই জীবন অতিবাহিত করতেন এবং তার সঙ্গে রবিনও মাঠে চাষবাস করত। কিন্তু সাম্প্রতিক প্রতাপবাবুর শরীর খুবই অসুস্থ ছিল। এমনই সময় প্রতাপবাবু বলেন, বাবা রবিন, বৌমা, তোমরা সবাই কোথায় গেলে? একটু এদিকে এসো। হ্যাঁ বাবা, এই তো আমি এখানেই আছি। তা কি হয়েছে বলো? বাবা, আসলে সকলেই একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে, আর আজ হয়তো আমার যাওয়ার সময় হয়ে এসেছে। এখন তো দাদা কত দূরে আছে তুই কিছু জানতে পারলি? বাবা, তুমি এভাবে প্লিজ বলো না। দাদা রাস্তায় আছে, এখনই হয়তো ও এসে যাবে। আর তোমাকে চিন্তা করতে হবে না, তুমি দেখবে তুমি ঠিকই সুস্থ হয়ে যাবে। না রে বাবা, তা বললে হয় না। আমার যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু তোর দাদার এখনো এখানে আসারই সময় হলো না। কি জানি বাবা, আমি হয়তো চলে যাওয়ার পরই ও এখানে আসবে। তোরা তখন জায়গা জমি ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বি। ওহ বাবা, তুমি আবারও বাজে বকছো। তুমি এখন ওসব চিন্তা ভাবনা বাদ দাও। আর তোমার প্রচন্ড কাশি হচ্ছে, তুমি একটু বিশ্রাম নাও। বাবা, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, একটু কথা বলার ছিল। আমি চাষের জন্য কিছু টাকা। প্রতাপবাবুর কথা পূর্ণ হওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেটা দেখে রবিন এবং তার স্ত্রী মন্দিরা অঝোর নয়নে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর অলোক এবং গীতা এসে উপস্থিত হয়। এরপর সে দেখে তার বাবার নিথর দেহ পড়ে রয়েছে। অলোককে দেখে রবিন বলে, দাদা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমরা অনাথ হয়ে গেছি দাদা। ভাই, সারা জীবন তো কেউ বেঁচে থাকে না, একদিন না একদিন সকলকেই যেতে হবে। তা তুই চিন্তা করিস না, আমি তো এখন আছি, আমি তো তোর দাদা। তা বাবা যাওয়ার সময় কিছু বলে গিয়েছে, মানে জায়গা জমির ব্যাপারে? না দাদা, বাবা তেমন কিছুই বলেনি, তবে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই তো উনি মারা গেলেন। বলা বলির কি আছে? বাবার যা বিষয় সম্পত্তি আছে সবই তো তোমাদের দু ভাইয়ের। একই সময় এসেছে সবকিছুর ভাগ বাটোয়ারা করে নেওয়ার। দিদি, এসব তুমি কি বলছো? এই কিছুক্ষণ মাত্র হয়েছে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এখনো বাবার দেহ সৎকার করা হয়নি, আর তুমি জায়গা জমি ভাগাভাগি করার কথা বলছো? দেখো মন্দিরা, যে যাওয়ার সে চলে গেছে, এখন আমাদেরটাকে গুছিয়ে নিতে হবে। আমাদের তো বাঁচতে হবে নাকি? আমাদের জীবন এখনো পড়ে রয়েছে, আর আমরা আমাদের ভাগের জমি বিক্রি করে দিয়ে শহরে সেটেল হয়ে যাব। এ কি বলছো দিদি? তুমি তাহলে এই গ্রামের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না? এখানে আর এসেই বা কি করব? বাবা ছিল তাই মাঝে মাঝে বাবার জন্য এখানে আসতাম। এখন বাবাও নেই, আর এখানে আসার কোনো দরকারও নেই। সেজন্যই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব জায়গা জমি ভাগাভাগি করে নাও, আমাদেরকে ফিরতে হবে। গীতা এভাবে বললে রবিন এবং মন্দিরা চুপ হয়ে যায়। তখন তাদেরও কিছু বলার থাকে না। এরপর তারা তাদের বাবার দেহ সৎকার করতে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। এমনই সময় গীতা অলোককে বলে, এই অলোক, বলছিলাম আমার মাথায় একটা প্ল্যান আছে। রবিন যদি ওদের ভাগের জমিটা আমাদের নামে করে দেয়, তাহলে আমরা এই সমস্ত বিষয় সম্পত্তির মালিক হয়ে যাব, আর এই সবকিছু বিক্রি করলে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। আমরা এত কিছু বিষয় সম্পত্তি নিয়ে কি করব? আর তাছাড়া রবিন আমাদেরকে দিতে যাবেই বা কেন? কি করব মানে? সবকিছু বিক্রি করে দিয়ে আমরা শহরে একটা বড় বাড়ি গাড়ি কিনবো, আমাদের তো লাইফ পুরো একদম সেটেল হয়ে যাবে। ওহ গীতা, সেসব না হয় ঠিক আছে, কিন্তু ও এখন ওর ভাগের জমি আমাদেরকে কেনই বা লিখে দেবে? হ্যাঁ মানছি ও বোকা, তা বলে ও এতটাও বোকা নয় যে ওর সম্পত্তি না বুঝে আমাদেরকে সব দিয়ে দেবে, বুঝেছো? আরে ও লিখিয়ে দেবে নয়, ওই সমস্ত ভাগের জমি আমরা লিখিয়ে নেব। তবে শোনো, আমার কাছে একটা প্ল্যান রয়েছে। গীতা এভাবেই নিজের প্ল্যানের কথা অলোককে চুপি চুপি জানায়, যেটা শুনে অলোক খুশি হয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর পরের দিন রবিন যখন চাষ করতে ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন অলোক বলে, ভাই তুই কোথায় যাচ্ছিস? আমি ভাবছিলাম আমাদের জমির কাগজপত্রগুলো ঠিকঠাক করে রেডি করব।
আসলে তুই তো জানিস যে আমি শহরে ব্যবসা বাণিজ্য করি, এখন এই গ্রামে কতদিনই বা পড়ে থাকবো বল। হ্যাঁ দাদা, আমি তো এখন মাঠে যাচ্ছি, আর আমি এসবে কিছুই বুঝি না। তুমি শহরে থাকো, তুমি শিক্ষিত, তুমি সবকিছুই বোঝো, তা তুমি এখন সবকিছু ঠিকঠাক করে নাও, এতে আমার কোনোই আপত্তি নেই। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তাহলে আমি সবকিছু ঠিকঠাক করছি। এই বলে অলোক এবং গীতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী সারা দিন এখানে ওখানে ঘুরে বেড়িয়ে সন্ধ্যার মুখে বাড়ি ফিরে আসে। এরপর তাদেরকে দেখে মন্দিরা বলে, এসো এসো দাদা বৌদি, সারাদিন অনেক ধকল গেছে তোমাদের উপরে। এই গরমে এখানে ওখানে না জানে কোথায় কোথায় ঘুরতে হয়েছে। আমি রান্না করে রেখেছি, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নাও। আর বলো না, একই সারাদিন ধরে এদিক ওদিকে ছুটোছুটি করতে হয়েছে। তার উপরে যা দেখলাম শুনলাম, তাদের তো মাথা পুরো গোল গোল করে ঘুরছে। কি আর হবে, বাবা আমাদের ব্যাংক থেকে 4 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, আর তিনি লোন না শোধ করেই মারা গিয়েছেন। এখন আমাদের 2 ভাইকে 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা ঋণ শোধ করতে হবে, আর তা না হলে আমাদের জায়গা জমি সম্পত্তি সবকিছুই লোন অফিসের দখলে চলে যাবে, এমনকি এই ঘরটাও থাকবে না, বুঝেছিস? অলোকের কথা শুনে রবিন এবং মন্দিরা হতবাক হয়ে যায়। এরপর তারা কি বলবে বা করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন রবিন বলে, দাদা তুমি শহরে থাকো, তোমার ব্যাপার আলাদা। এখন আমি 2 লক্ষ টাকা কি করে বের করব সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। আর তুমি তো জানোই যে আমাদের পরিস্থিতি কেমন। আমার পক্ষে 2 লক্ষ টাকা জোগাড় করা কখনোই সম্ভব নয়। একটা কাজ করা যেতে পারে, যদি তোমরা তোমাদের ভাগের জায়গাটা আমাদের নামে লিখে দাও, তাহলে এই ঘরটুকু আর নদীর পাশে জমিটুকু তোমাদেরই থাকতে পারে। কিন্তু বৌদি, তোমরা যে এখনই বললে এই জায়গা জমি লোন অফিসের দখলে চলে যাবে, আর আমরা টাকা না দিতে পারলে ওদের হয়ে যাবে। হ্যাঁ, আমি 2 লাখ টাকা যেমন করে জোগাড় করে নিতে পারবো, আর তোমাদের ভাগের টাকাটা আমি আমার দাদার কাছ থেকে ধার নিয়ে দিয়ে দেব। তাহলে 4 লাখ টাকা শোধ হয়ে যাবে, আর তোমরা তোমাদের ঘরটুকু বাঁচিয়ে রাখতে পারবে। রবিন এবং মন্দিরা খুবই সাদাসিধে ছিল, তাই তারা অলোক এবং গীতার প্ল্যান বুঝতে পারেনি এবং তারা তাদের ঘর ফিরে পাওয়ায় আর নদীর ধারে জমিটুকু পাওয়ায় তারা খুবই খুশি হয়ে যায়। এরপর অলোক এবং গীতা তাদের প্ল্যান অনুযায়ী রবিনের ভাগে সমস্ত জায়গা জমি নিজেদের নামে করিয়ে নেয় এবং তারা তাদের কাজ সম্পন্ন করে শহরে ফিরে আসে। এদিকে রবিন এবং মন্দিরা নদীর ধারের জমিতে চাষবাস করে খুবই কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। এমনই এক সময় রবিনের ফসল বেশ ভালোই ফলেছিল, কিন্তু হঠাৎই নদীর জোয়ার আসায় তার ফসল সবই নষ্ট হয়ে যায়। এরপর রবিন বলে, মন্দিরা, এখন আমাদের কি হবে কি জানি। তবুও যতটুকু ফসল হয়েছিল তাতে করে আমাদের কোনো ক্রমে বেচা কেনা চলে যেত, কিন্তু এখন এই নদীর জোয়ারে আমাদের সমস্ত ফসলই নষ্ট হয়ে গিয়েছে। এখন হয়তো আমরা না খেতে পেয়েই মারা যাব। হে ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে কি খেলা করছো? ওগো, তুমি কান্নাকাটি করো না, দেখবে ঈশ্বর আমাদের কোনোই ক্ষতি হতে দেবে না। আমরা সারা জীবন সৎভাবে সৎ পথে চলে এসেছি। ঈশ্বর ভালোদের সাথে কখনোই খারাপ করেন না, তুমি দেখে নিও। হ্যাঁ মন্দিরা, সে তুমি ঠিকই বলেছো, কিন্তু এই চাষের ভরসায় থাকলে হবে না আমাদেরকে। তাহলে আমাদেরকে না খেতে পেয়েই মারা যেতে হবে। এখন আমাদের কিছু একটা কাজের ব্যবস্থা করতেই হবে। কিন্তু তুমি এখন কি কাজ করবে? তুমি তো সেই প্রথম থেকে চাষবাসই করে এসেছো, এটা ছাড়া তো আর তোমার কোনো কাজই জানা নেই গো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আমি করবোটাই বা কি? তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, ঠিক তখনই এক প্রতিবেশী শ্যামল বাবু সেখানে আসেন এবং বলেন, কি রবিন, কিসের এত আলোচনা হচ্ছে শুনি? আর তুমি মন মরা করে বসে আছো কেন? দাদা, কি আর বলবো, দেখুন না, নদীর জোয়ারে আমাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়ে চলে গিয়েছে। এখন কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। এতে করে আমাদের কখনোই চাষবাস ভালো হবে না, আর তাই আমরা কিছু একটা কাজের সন্ধান করছি। আরে রবিন, তুমি না সত্যিই বড্ড বোকা। নদীর ধারে পলি মাটি কতই না উর্বর, আর তোমার জলের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এতে করে হয়তো জোয়ারের সময় 1-8 জমিতে ফসল নষ্ট হবে, কিন্তু তুমি সারা বছরে 4 গুণ ফসল পাবে, আর তোমার অনেক লাভও হবে, বুঝেছো? কি দাদা, আপনি সত্যিই বলছেন নদীর পলি মাটিতে ফসল ভালো হয়? আরে তোমায় আর কি বলছি, তুমি কি এখন বুঝতে পারছো না নাকি? আমার কথা একবার তুমি শুনেই দেখো, তারপর তুমি বুঝবে যে শ্যামলদা তোমায় কি বলেছিল। শ্যামল বাবুর কথা শুনে রবিন আবারও নতুন করে চাষ করার সিদ্ধান্ত নেয়। এরপর সত্যি সত্যি নদীর পলিমাটির ফলে রবিনের ফসল দ্বিগুণ ফলতে থাকে।
যাতে করে রবিনের অবস্থা আবারও ফিরে আসে। কিন্তু এদিকে অলোকের ভাগ্যের চাকা হঠাৎ করেই উল্টে গিয়েছিল। কয়েকদিন পর অলোকের ঘরে লোনের অফিস থেকে লোক আসে এবং বলে, এটা কি অলোক দত্তের বাড়ি? এই যে অলোক দত্তকে একটু বাইরে ডেকে দিন তো, একটা বিশেষ জরুরি কথা আছে। হ্যাঁ বলুন, ও বাড়িতে নেই। আমাকে বলতে পারেন কি হয়েছে, আমি ওনার স্ত্রী। হ্যাঁ বলছি, আমি ব্যাংক থেকে এসেছি। আসলে আপনাদের বাবা মানে প্রতাপ বাবুর কাছে আমাদের 5 লক্ষ টাকা লোন বাকি আছে, আর উনি যেটা না দিয়েই মারা গিয়েছেন। এখন ওনার মাত্র 2টোই কিস্তি জমা পড়েছে, সমস্ত কিস্তি বাকি আছে। আর আপনারা ছেলে, তাই আপনাদের কাছে এসেছি। এখন যেটা বেড়ে 11 লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে, তা 3 মাসের মধ্যে আপনাদেরকে কিস্তি মেটাতে হবে, না তো এই জায়গা জমি সবকিছুই ব্যাংকের নামে হয়ে যাবে, বুঝেছেন? অফিসারের মুখে এরকম কথা শুনে গীতার চোখ একেবারেই ছানা বড়া হয়ে যায়। এরপর সে তার কৃতকর্মের জন্য পস্তাতে থাকে। এদিকে অলোক আসতে গীতা অলোককে সমস্ত কথাই বলে, যেটা শুনে অলোক বলে, দেখলে তো, আমি তোমার কথা শুনলাম বলে আজ আমাদের কত বড় বিপদে পড়তে হলো। সেদিন কি দরকার ছিল বলো, যে রবিনকে মিথ্যা মিথ্যা বলে ওকে ঠকানোর? এখন দেখছো তো, যেটা আমরা প্রচার করেছিলাম সেটা সত্যি সত্যিই আমাদের সঙ্গে ঘটে গেল। এই এখন তুমি এভাবে আমাকে বলো না তো। আমি কি করে জানবো যে তোমার বাবা সত্যি সত্যি 5 লক্ষ টাকা লোন নিয়ে রেখে গেছে? এখন নিজে তো গেছেন, আমাদেরকে সর্বহারা করে গেলেন। চুপ করো, তুমি একটু চুপ করো। তোমার কুবুদ্ধির জন্য আজ আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এখন তুমি আমার স্বর্গীয় বাবার নামে দোষ দেবে না, বুঝেছো? অলোক এভাবেই গীতাকে বকাবকি করতে থাকে। এরপর অলোককে তার ভুলের মাসুল দিতে হয়। আর এদিকে রবিন এবং মন্দিরা চাষবাস করে তাদের সুখের জীবন অতিবাহিত করতে থাকে।